জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি শারমিন পুতুল। ২ দফায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ ১২টি দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন চলাকালে প্রশাসন ইসির অধীনে রাখার দাবি করছে বিএনপি। অন্যদিকে আচরণবিধি মেনে চলার ব্যাপারে সবাইকে বাধ্য করতে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত, এনসিপি। তবে আচরণবিধি প্রতিপালনে দলগুলোর কাছে সহযোগিতা চেয়েছে প্রধান নির্বাচন কমিশনার। সংলাপের চতুর্থ দিনের প্রথম পর্বে অংশ নেয় জামায়াত, এনসিপি সহ ৬টি দল। সূচনা বক্তব্যে নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। সংলাপে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, আগামী নির্বাচনে প্রতি ভোট কেন্দ্রে অন্তত ৫ জন সেনা সদস্য মোতায়েন করার আহ্বান জানান। এ সময় আচরণবিধি প্রতিপালনে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি সহ অন্য দলগুলো। বিকেলের পর্বে সংলাপে অংশ নেয় বিএনপি সহ মোট ৬টি রাজনৈতিক দল। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আচরণ বিধিমালা সবার প্রতিফলিত না হলেও এখন এর বাইরে যাওয়ার সুযোগ নেই। ইসির নিজস্ব জনবল থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগেরও দাবি জানান তিনি। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এবং দেখবেন যে এটা এখানে একটা এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত ৫ জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে। একটা দলীয় প্রতীক মানে কিন্তু ওই দলের নামের সাথে তার একটা সিম্বলের মাধ্যমে ওই দলটাকে বোঝানো হয়ে থাকে। দলীয় প্রতীক মানে একটি দলের রিপ্রেজেন্টেশন দিয়ে থাকে। আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা কোনো বড় দলের কাছে আপনারা নথি স্বীকার করবেন না। শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি গণতান্ত্রিক মোর্চা গঠন করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, অস্থিরতা তৈরি করে একটি মহল দেশকে বিভক্ত করতে চায়। আজ দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলের ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপির শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, রায়ের গুরুত্ব কমিয়ে দিতে বিশেষ একটি মহল ভিন্ন দিকে দৃষ্টি দিতে কাজ করছে। সেজন্য রাজনৈতিক দলগুলোকে এই বিষয়টি খতিয়ে দেখতে আহ্বান জানান। বিএনপি কোনো বিপ্লবী দল নয়। উল্লেখ করে আসন্ন নির্বাচনে বিএনপি শরিক দলগুলো নিয়ে একটি গণতান্ত্রিক মোর্চা গঠন করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। আজকে নির্বাচন আসছে, বিএনপির উপরে দায়িত্ব বেশি পড়তেছে এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা গড়ে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অতীতে, লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠানের রূপ দেবে। এই মোর্চাই আমাদেরকে এখানে গড়তে হবে। জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। ফেব্রুয়ারি নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা চান তিনি। সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স ২০২৫ গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। সনদ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ সহ ২৩টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা। এ সময় কোর্স সম্পূর্ণকারী তরুণ অফিসারদের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। কোর্স সম্পূর্ণকারী অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে তাদের। এবারের কোর্সে অংশ নেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের ২৪টি দেশে ৩১১ জন তরুণ সামরিক অফিসার।
আমাদের ভবিষ্যতের দায়িত্বগুলোকে আরো গুরুত্ব সহকারে পালন করার জন্য অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ কোর্স। এই প্রশিক্ষণের পরে আমি আমার নিজের নলেজকে অনেক বাড়াতে পেরেছি। আমি একটা মাল্টি কালচারাল একটা পরিবেশে আমি প্রশিক্ষণটা সম্পন্ন করেছি। I work with Navy and Army and Air Force together in the Joint Syndicate, so a lot of experience and many knowledge I will take it back home with. The time for election we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police and law enforcement agencies, all that. Because it is a big undertaking. আশুলিয়া থানার ওসি সাইদের নির্দেশে 5 আগস্ট এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করেন। ট্রাইব্যুনালে এমন তথ্য দিলেন রাজসাক্ষী শেখ আফজালুল হক। আগামীকাল এ মামলার জেরা সম্পন্ন হবে, এরপর সাক্ষ্য দেবেন তদন্তকারী কর্মকর্তা। বুধবার ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়ে পুলিশের সাবেক এই এএসআই আরও জানান, 15 আগস্ট তিনি জানতে পারেন নিহতদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। বিবেকের তাড়নায় সত্য তুলে ধরতেই এই জবানবন্দি দিয়েছেন বলেও দাবি করেন শেখ আফজালুল। এদিকে চানখারপুলের 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যার মামলায় আজ ট্রাইব্যুনাল 1-এ 26তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। এমপি সাইফুল ইসলাম এবং ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন এবং এডিশনাল এসপি যে 2 জন আছেন জোন ইনচার্জ, তাদের ভূমিকার ব্যাপারে অর্থাৎ তাদের ইনঅ্যাকশন এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনঅ্যাকশন করেছেন সেইটার উপর বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন অরিজিনাল একজন পারকিউটেটরের নাম বলেছেন। এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন। যে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য উৎসাহিত করিনি, আমরা কাউকে অনুরোধ করি নাই, প্ররোচনা দিই নাই। এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন। বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে উদযাপনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি আছে। শেখ হাসিনার রায় দেওয়ার পর দেশে কোনো অস্থিরতা তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, সবকিছু স্বাভাবিক আছে। এ সময় এক সাংবাদিককে গোয়েন্দা পুলিশের তুলে নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজয় দিবসে সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে, আপনারাও করবেন, আমরাও করব, সবাই করবে, দেশবাসী করবে। এখানে কোনো কিছু নেই, কোনো ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের পরে স্যার, বিশেষ করে গতকাল একজন এখানে রাজনৈতিক পট পরিবর্তন তো হয় নাই। পরিচয় রাত 12টার পর তাকে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে, পর আবার সকালে ছেড়ে দিয়েছে। তো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া একজন লোককে কেন বা রাত 12টার পরে? যেহেতু এই জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম, আমি ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারি জিনিসটা অপরাধ হয়েছে কিনা স্যার, এটা আমি আগে দেখব। দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার মধ্যরাতে আটকের পর সকালে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান। তিনি দাবি করেন, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছু সংবেদনশীল তথ্য যাচাইয়ের জন্য তাকে ডিবি অফিসে আনা হয়েছিল। তবে ভুক্তভোগী মিজানুর রহমান সোহেল জানান, এটি ভুল বোঝাবুঝির বিষয় নয়, বরং মোবাইল সিন্ডিকেট নিয়ে একটি সংবাদ সম্মেলন বন্ধ করার জন্য তাকে উঠিয়ে নেওয়া হয়। তিনি দাবি করেন, মাত্র 9 জন মোবাইল ফোন ব্যবসায়ীকে একচেটিয়া ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্যই সরকারের একজন বিশেষ সহকারীর নির্দেশে তাকে আটক করা হয়েছিল। আটকের বিষয়টা সঠিক নয়, এখানে একটা তথ্য যাচাই বাছাইয়ের জন্য ওনাকে আনা হয়েছিল একটা জায়গায়, একটা খুব সংবেদনশীল একটা বিষয়ে ওনার ফোন নাম্বারটা ব্যবহার করেছিল কে বা কারা, এগুলো আমরা আমাদের দৃষ্টিতে আসে এবং এটা তদন্তের এক পর্যায়ে ওনার এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আনা হয়েছিল। পরবর্তীতে সকালবেলা তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। যারা মোবাইল ফোনের ব্যবসা করেন সারা বাংলাদেশে এমন 25,000 মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন, ওদেরই প্রেস কনফারেন্সটা আমি এখানে ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। আমি যেটা বুঝলাম ওখানে যাওয়ার পরে যে এই ওনারা এই বক্তব্যই শুনতে চায় না, বা এই প্রেস কনফারেন্সটা হোক সেটা তারা আসলে চায় না। তারা ভয় পাচ্ছে যে প্রেস কনফারেন্সে এমন কি বলবে যেটাতে আসলে ওনারা বিব্রত হবেন।
ওনারা কারা, মানে যারা বিব্রত হবে? ওনারা হচ্ছেন একজন উপদেষ্টা, যিনি এইটা নিয়ে গত কয়েক মাস ধরে টানা কাজ করে যাচ্ছেন। একটা এনআইএর সিস্টেম চালু করতে গিয়ে ডিবি পরিচয় দিয়ে রাতের আধারে তুলে নিয়ে আসবেন, তাহলে তো আমাদের মনে হচ্ছে দেশ এখনো স্বাধীন হয় নাই। যেই 17টা কোম্পানি বাংলাদেশে আছে, তারা যে সিন্ডিকেট করে রাখছে আমাদেরকে, বাংলাদেশের জনগণকে, যে 57% যে একটা ব্যাটের যে একটা নমুনা, এটা আসলে কিছুই না। তারা মূলত হচ্ছে কি আমাদেরকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা সিন্ডিকেট আওতা নিতে যাচ্ছে। এদিকে ভোরের কাগজের সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে আটকের ঘটনায় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে জড়িয়ে একটি ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে। মন্ত্রণালয় থেকে পাঠানো প্রতিবাদ লিপিতে কথা জানানো হয়। এতে বলা হয়েছে, NEIR বাস্তবায়নের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে নিয়ে মিথ্যা প্রচার চালানো হয়। রাষ্ট্রীয় শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থেই NEIR বাস্তবায়ন করা হচ্ছে। অবৈধ হ্যান্ডসেটের লাগাম টানতে সংক্ষুব্ধ পক্ষের BRTCও বৈঠক করেছে, অথচ উদ্দেশ্যপ্রণীতভাবেই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কোনো গণমাধ্যম বিশেষ সহকারীর ওপর দায় চাপিয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবাদ লিপিতে। এতে বিশেষ সহকারীর বক্তব্য তুলে ধরে বলা হয়, বিষয়টি অনভিপ্রেত। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে, সেখানে ICT মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। সারা দেশে মোবাইল হ্যান্ডসেটের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সংগঠনটির সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াসকে ডিবি হেফাজতে নেয়ার খবর পেয়ে বুধবার ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নেন মোবাইল ব্যবসায়ীরা। পরে তাদের একটি প্রতিনিধি দল গোয়েন্দা পুলিশের সাথে বৈঠক করে জানান, প্রশাসনের আশ্বাসে আপাতত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন। ডিবি হেফাজতে থাকা আবু সাইদ পিয়াস প্রসঙ্গে ব্যবসায়ীরা বলেন, তার বিষয়ে তদন্ত চলছে, দ্রুতই তাকে ছেড়ে দেওয়া হবে। এর আগে ডিআরইউতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন। গাজীপুরে বাঘের বাজার এলাকায় আগুনে পুড়ে গেছে স্ট্যান্ডার্ড ফিনিশ রাসায়নিকের কারখানা। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টায় বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কারখানার ভিতরে থাকা বিপুল পরিমাণ মশার কয়েল ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য। স্থানীয়রা জানান, দুপুর 1টার দিকে হঠাৎ করে কারখানাটিতে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আগুনের ভয়াবহতা স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টায় বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। এখানে 3টা চ্যালেঞ্জ বড় ছিল। একটা হলো এই ফিলিং স্টেশনে আগুনটা ছড়ায় গেলে তো তারা আরো ভয়াবহ হতে পারতো। পাশেই এখানে আবাসিক এলাকার লোক কান্না করতেছিল, ওখানে পানি আগুন গেলে ওই এলাকাটা পুড়ে যেত। পূর্ব দিকে, পশ্চিম দিকেও আবাসিক এলাকা, পশ্চিম দিকে একটা কারখানার এবং আবাসিক এলাকা, চারদিকে আগুনটা ছড়া যাওয়ার সম্ভাবনা ছিল। এবং ভিতরে হিউজ ব্যাপক পরিমাণে কেমিক্যাল, কাঁচামাল, ফিনিশ প্রোডাক্ট ছিল। এই সবগুলোকে মাথায় রেখে, চ্যালেঞ্জকে মাথায় রেখে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি। আল্লাহর রহমতে আমরা এখন পর্যন্ত সেফ পজিশনে আছি আশা করি। এ নিয়ে আরো জানাতে শ্রীপুরের বাঘের বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রাহেন। ইফতেখার, আগুন কি পুরোপুরি নিভেছে এবং অগ্নিকাণ্ডের কারণ কি জানতে পেরেছেন কিনা জানাবেন? আসলে এখন পর্যন্ত আগুন আসলে কি কারণে আগুনটি লেগেছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখন পর্যন্ত আমাদেরকে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু জানাতে পারেনি। তবে এই মুহূর্তে যদি ঘটনাস্থলের তথ্য জানাই যে আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ প্রায় 3 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এতে ফায়ার সার্ভিসের প্রায় 9টি ইউনিট কাজ করছে। প্রথমে এই আগুনটি লাগে ঠিক বেলা 1টার কিছুক্ষণ আগে। সে সময়
মূলত লাঞ্চের বিরতিতে যাচ্ছিলেন শ্রমিকরা, ঠিক সে সময় হঠাৎ করে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। এর পরপরই তারা প্রাথমিকভাবে তারা ভেতরে যে ফায়ার এক্সটিংগুইশার ছিল সেগুলো দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা তারা যখন ব্যর্থ হয়, পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে আসে, তবে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে, একে একে এখানে আরো 7টি ইউনিট যোগ দেয়। মোট 9টি ইউনিটের চেষ্টায় প্রায় 3 ঘন্টা পর অর্থাৎ বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। তবে এখানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কারণ এই কারখানাটির পাশে কিন্তু একটি ফিলিং স্টেশন রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা ছিল। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন সেটি তারা মোকাবেলা করেই তারা এখানে অগ্নি নির্বাপক কাজ করেছে। পাশাপাশি এখানে বসতবাড়ি রয়েছে, যেখানে অনেক মানুষজন বসবাস করছিলেন, তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে হুড়োহুড়ি করে তাদের যে বাসঘরের যে মালামাল সেগুলো নিয়ে গেছেন। এবং কারখানাটির ভিতরে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর কিন্তু আমরা পাইনি। তবে এখানে যেহেতু কারখানাটির ভিতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং মশার কয়েল, ডিটারজেন্ট এবং বিভিন্ন ধরনের পরিষ্কারক সামগ্রী এখানে উৎপাদন করা হতো, যে কারণে এখানে বিপুল পরিমাণ কেমিক্যালের মজুদ ছিল, যে কারণে এখানে যে অগ্নিকাণ্ডের পর আশপাশের এলাকায় কিন্তু এক ধরনের গন্ধ কিন্তু ছড়িয়েছে, অর্থাৎ দাহ্য পদার্থের যে কেমিক্যালের যে ধোঁয়ার গন্ধ, সেগুলোর কারণে কিন্তু আশপাশের মানুষের কিছুটা সমস্যা হচ্ছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যেহেতু কারখানার ভিতরে কেমিক্যালের মজুদ ছিল, তাই এই কেমিক্যালের আগুনের পরে এই কেমিক্যালের যে ধোঁয়া সেটি কিন্তু মানবদেহের জন্য কিছুটা ক্ষতিকারক, যে কারণে এই কারখানাটির আশপাশে মানুষকে জড়ো না হওয়ার জন্য কিন্তু তারা অনুরোধ জানিয়েছেন। এবং এই মুহূর্তে এখানে আমরা অন্যান্য যে দুর্ঘটনাগুলোর মধ্যে কিন্তু এখানেও দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীকে এই উৎসুক মানুষের ভিড় সামাল দিতে কিন্তু বেশ প্রয়াস হয়েছে। প্রথমে স্বেচ্ছাসেবী এবং র্যাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে এই উৎসুক মানুষকে সামাল দিতে কিন্তু পরবর্তীতে এখানে সেনাবাহিনী সদস্যরা আসেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে এখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ভেতরে কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সার্চ অপারেশন করবে, কোনো হতাহত কিংবা নিখোঁজ রয়েছে কিনা পরবর্তীতে জানা যাবে। এই ছিল আমার কাছে গাজীপুরে বাঘেরবাজার থেকে কারখানার আগুনের সবশেষ তথ্য। গাজীপুরে একটি রাসায়নিক কারখানায় লাগা আগুনের খবর জানাচ্ছিলেন ইফতেখার রায়হান। বিরতির পর ফেরলাম, আপনারা দেখছেন এখন চারদিক। পুরান ঢাকার রোজ গার্ডেন ক্রয়ে রাষ্ট্রের প্রায় ৩৩২ কোটি টাকার ক্ষতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার এমন সিদ্ধান্ত নেয় সংস্থাটি। জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত অভিপ্রায় পূরণে কেনা হয় রাজধানীর পুরান ঢাকার রোজ গার্ডেন নামের বাড়িটি কিনতে রাষ্ট্রকে গুনতে হয় প্রায় ৩৩২ কোটি টাকা। একই সঙ্গে ১০০ কোটি টাকা বাড়ির মূল্য সহ গুলশানের ১ বিঘা জমির মালিকানা ছাড়তে হয় সরকারকে। বাড়িটি কেনার দলিল ও অর্থ পরিশোধ সহ নানাভাবে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সংস্কার দিয়ে লুটপাট তন্ত্রকে ভাঙতে হবে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এসডিজি বাস্তবায়নে বরিশালে এক আঞ্চলিক পরামর্শ সভায় কথা বলেন তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে সংস্কারের ধারাকে অব্যাহত রাখতে হবে। নির্বাচনী দলগুলো যে ইস্তেহার দেবে তাতে জনগণের কথা থাকতে হবে, ভোটার কথা বলবে সেটা নেতাদের শুনতে হবে। সেজন্য সম্মিলিত কণ্ঠস্বর গড়ে তোলার আহ্বান জানান তিনি। বলেন, বর্তমান ক্রান্তিকালীন সময়ে সাধারণ মানুষ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও মর্যাদাপূর্ণ নির্বাচন চায়, তবে তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা আছে। এ উদ্বেগ দূর করার দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের। দেশের 7টি বিভাগীয় শহর সহ গুরুত্বপূর্ণ জেলা সদরেও একই ধরনের পরামর্শ সভা আয়োজন করা হবে। একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং ন্যায্য নির্বাচন করার ক্ষেত্রে ওনারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। ওনাদের একটা পরামর্শের অংশ হলো প্রার্থিতা নিয়ে। ওনারা মনে করেন দলগুলোকে আরও দায়িত্বশীলতার সাথে দুর্নীতিমুক্ত, যোগ্য, দেশপ্রেমিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া উচিত বলে ওনারা মনে করেন। দুর্নীতিমুক্ত পরিস্থিতি, সুশাসন, জবাবদিহিতা এবং দায় মুক্তি থেকে নিষ্কৃতি, এই সমস্ত বিষয়কে ওনারা সামনে গুরুত্ব সহকারে এনেছেন এবং মনে করেন যে দুর্নীতিমুক্ত পরিস্থিতি যদি আগামী দিনে না দাঁড় করানো যায় তো বাংলাদেশের সম্ভাবনার যে সুযোগগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে।
প্রবাসী যেতে আগ্রহীদের জন্য বিনামূল্যে সেবা নিশ্চিত করতে চালু হলো ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম। এর ফলে বিদেশ যেতে প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এই প্ল্যাটফর্ম পরিচালনা করবে বোয়েসেল, সহযোগিতা দেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। সংশ্লিষ্টরা বলছেন প্রবাসী অ্যাপের চেয়েও এটি বেশি কার্যকরী ভূমিকা রাখবে। দালালের সহায়তা ছাড়াই বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সব সেবা অ্যাপ থেকে গ্রহণ করতে পারবে কর্মীরা। এখানে সকল কম্পোনেন্ট ইন্টিগ্রেট করা হয়েছে। সোজাভাবে বললে আমাদের যারা প্রবাসী শ্রমিক ভাইরা আছেন ওনাদের বিদেশে যাওয়াটা আরও কম ব্যয় সাপেক্ষ, আরও সহজসাধ্য। এটা করার জন্য একটা অসাধারণ প্ল্যাটফর্ম, যাতে প্রতারিত তারা না হন, যাতে এখানে কোনো মিডলম্যানের দৌরাত্ম না থাকে, এবং যাতে যে এমপ্লয়ের কাজে ওনারা যাচ্ছেন সেই এমপ্লয়ারটা ভুয়া নাকি প্রকৃত সেটা সম্পর্কে নিশ্চিত হতে পারেন। আমরা বিশ্বাস করি এই প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস হওয়ার ফলে আমাদের সেক্টরে দুর্নীতি, অনিয়ম এবং ভোগান্তি বহুলাংশে হ্রাস পাবে। মালয়েশিয়া কর্মী প্রেরণে 10টি শর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। এদিকে সংস্থাটির সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানানো হয়। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বায়রার নেতারা বলেন, মালয়েশিয়া সরকারের দেয়া 10টি শর্ত অবাস্তব। তাদের অভিযোগ, সিন্ডিকেটকারীরা মালয়েশিয়ান সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের যোগ সজেশে বাংলাদেশ সরকারকে এই ধরনের শর্ত দিয়েছে। নেপাল সরকার ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। সরকারের পেশাদার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজারটি উন্মুক্তের দাবি করেন তারা। চট্টগ্রামে পাহাড় না কেটে পরিবেশসম্মতভাবে বহুতল সরকারি ভবন নির্মাণের পরিকল্পনা করছে সরকার। ব্রিটিশ আমলে নির্মিত অফিস, আদালত ও বাংলো স্থাপত্যের মতো ধরন অনুসরণ করবে নতুন নকশার প্রতি সম্মতি দিয়েছে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের গণপূর্ত মন্ত্রণালয়। বুধবার পাহাড় ব্যবস্থাপনা নিয়ে এক কর্মশালায় একথা জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি বলেন, পাহাড় কাটায় জিরো টলারেন্স ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এবার ক্ষয়ক্ষতি মোকাবেলা করা গেছে। বক্তারা জানান, দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন একটি অ্যাপ চালু করতে যাচ্ছে কর্পোরেশন। সতর্কতা, অভিযোগ এবং অনিয়ম জানানো সহ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এই অ্যাপের মাধ্যমে নিশ্চিত করা হবে। বক্তারা আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় দুর্যোগ মোকাবেলায় আর্লি ওয়ার্নিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা পরিবেশ বান্ধব এবং পাহাড় উপযোগী বিল্ডিং সেখানে করার ব্যাপারে গণপূর্ত মন্ত্রণালয় সম্মতি প্রদান করেছেন, কিন্তু চিঠি এখনো পাইনি। ফলে পাহাড়টাকে রক্ষা করেই হয়তো পরবর্তীতে সরকারি বিল্ডিংগুলো বানানো হবে। চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি পণ্য তৈরির দায়ে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরের আগ্রাবাদ এলাকায় সিজল বেকারির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি পণ্য তৈরি এবং মেয়াদের স্টিকার জালিয়াতির দায়ে প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। তারা এ সময় কারখানায় তেলাপোকা ও ইঁদুরের উৎপাতেরও প্রমাণ পাওয়া যায় বলে জানানো হয়। এক পর্যায়ে কারখানা মালিকের সঙ্গে কর্মকর্তাদের বাক বিতণ্ডা হয়। এর আগে একই এলাকায় একটি ফুচকার দোকান ও ডিপার্টমেন্টাল স্টোরকে 60,000 টাকা জরিমানা করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে রাজধানীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব 4। ইতিমধ্যে এর ঘটনায় 4 স্টার্স গ্রুপের সদস্য সোহেল ও সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কিবরিয়াকে পাতা সোহেলের নির্দেশে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার শুটার জনিকে 30,000 টাকা দিয়েছিল সোহেল। বুধবার বিকেলে কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। মোহাম্মদ মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল এবং জিএমপির টঙ্গী পশ্চিম থানাধীন মাজারবস্তি এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সন্দিগ্ধ ও 18টি মামলার শীর্ষ ও পলাতক সন্ত্রাসী মোহাম্মদ সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করি। রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই।
নারীদের পেছনে ফেলে সামনে আগানো যাবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। ইসলামের ইতিহাসকে সমুন্নত রাখতে মাদ্রাসায় নারী শিক্ষা সম্প্রসারণের উপর জোর দেওয়া হয়। রাজধানীতে হিজবুল কোরআন অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, জুলাই বিপ্লবের পর মাদ্রাসা শিক্ষা বিস্তৃত করার যে সুযোগ তৈরি হয়েছে তা হাতছাড়া হলে আরও 54 বছর অপেক্ষা করতে হবে। নিব্রাস ফাউন্ডেশনের আয়োজনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শতাধিক হাফেজ ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। এ সময় মতাদর্শিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। তোমরা যোগ্যতা অর্জন করতে পারলে তোমরা দেশকে নেতৃত্ব দান চর্চা নারীদেরকে পিছনে রেখে আমরা পুরুষরা এগোতে পারবো না। আমাদের যেতে হলে আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে যেতে হবে, আমাদেরকে একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে। এই যে কোঅর্ডিনেশন, এই যে সমন্বয়, এটা আমাদের আগামী দিনের নূতন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকে একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নৈশভোজের পর বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। এর আগে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের $1 লাখ কোটি বিনিয়োগের ঘোষণা দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী সৌদিকে F-35 যুদ্ধবিমান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এদিকে জামাল খাশোগির হত্যার সঙ্গে যুবরাজ জড়িত নয় বলে সাংবাদিকদের জানান ট্রাম্প। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করবে বলেও জানান ট্রাম্প। মার্কিন সিনেটের সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে এপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট। এর আওতায় যৌন নিপীড়নকারী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত সকল নথি প্রকাশে বাধ্য থাকবে মার্কিন বিচার বিভাগ। ফাইল প্রকাশের পক্ষে ভোট দেন 427 আইন প্রণেতা, এর বিপক্ষে ভোট পড়ে মাত্র একটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরে মিললেই বিলে পরিণত হবে এটি। এর আগে গেল রোববার অনেকটা আচমকায় এপস্টেইন ফাইল প্রকাশের পক্ষে সিনেটে ভোট দিতে রিপাবলিকান আইন প্রণেতাদের আহ্বান জানান ট্রাম্প। এদিকে ভোটাভুটির সময় ক্যাপিটাল হিলের বাইরে অপেক্ষা করেন এপস্টেইনের যৌন নিপীড়নের ভুক্তভোগীরা। Survivor to know every woman across the country who is a survivor, who is a victim. গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠন নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। প্রস্তাবটি ফিলিস্তিনিদের স্বার্থক্ষুণ্ণ হবে বলে এটিকে হামাস প্রত্যাখ্যান করলেও গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় এর পক্ষে ফিলিস্তিন সরকার। এদিকে গাজায় অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে ওয়াশিংটন কাজ করছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে ট্রাম্পের উদ্যোগের মাঝেই লেবাননে হামলা চালিয়ে কমপক্ষে 13 জনকে হত্যা করেছে ইসরায়েল। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় জরুরি অবস্থার সময়সীমা বাড়ালেন প্রেসিডেন্ট হোসে জেরি। মঙ্গলবার এক ঘোষণায় তিনি জানান, প্রাথমিকভাবে 30 দিনের জন্য জরুরি অবস্থা জারি হলেও অপরাধ দমনের লক্ষ্যে বাড়ছে মেয়াদ। নীতি কার্যকর হবে বন্দরনগরী ক্যালাওতেও। নতুন আদেশের মাধ্যমে সমন্বিত অভিযান চালাবে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় নিরাপত্তা বাহিনী। অপরাধ নিয়ন্ত্রণে 22 অক্টোবর থেকে জরুরি অবস্থা চলছে দেশটিতে। রাশিয়ার ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইলে আরও একবার ছিন্নভিন্ন হলো ইউক্রেনের বিভিন্ন এলাকা। রাতভর ইউক্রেনের 153 এলাকায় রুশ হামলা ও পাল্টাপাল্টি 200-র বেশি ড্রোন ধ্বংসের দাবি দুই দেশের। স্থলে সংঘাত বাড়ছে 150-র বেশি এলাকায়। 3.5 বছরের রুশ আগ্রাসনের এ পর্যায়ে সংঘাত সবচেয়ে প্রতিকূল পরিস্থিতি ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খার্কিভে। যুদ্ধের প্রথম দিকে রুশ সেনারা পিছু হটতে বাধ্য হলেও তারপর থেকে প্রায় প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতবিক্ষত রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরের এ শহর। এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আরও বেশি ড্রোন ও রণকৌশল দরকার বলছে ইউক্রেনের সেনাবাহিনী। এদিকে নতুন করে শান্তি আলোচনার লক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট তুরস্কে পৌঁছে গেলেও আলোচনায় থাকবে না বলে সাফ জানিয়েছে রাশিয়া। তাইওয়ানের কাছে $70 কোটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে যুক্তরাষ্ট্র। $200 কোটি অস্ত্র চুক্তির অংশ এটি। মার্কিন
প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায় 2031 সালের মধ্যে সম্পূর্ণ হবে এই অস্ত্র বিক্রি। ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মাঝামাঝির পাল্লার। তাইওয়ানের জন্য এটি নতুন হলেও ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বর্তমানে এই যুদ্ধ সরঞ্জাম রয়েছে অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়ায়। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন। তাইওয়ান ইস্যুতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির উস্কানিমূলক বক্তব্যের জেরে গেল কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ তুঙ্গে বেইজিং ও টোকিওর। এর মধ্যে জাপান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংস্থাটি নিযুক্ত চীনা দূত ফুকুং। সানায়ে তাকাইচি তাইওয়ান নিয়ে যে মন্তব্য করেন তা উদ্দেশ্যমূলক বলে দাবি তার। এদিকে দুদেশের চলমান উত্তেজনার মধ্যে কমেছে জাপানের স্টক মার্কেটের শেয়ারের দর। মূল্য হ্রাস পেয়েছে দেশটির মুদ্রা ইয়েনের। এ পরিস্থিতিতে তাকাইচিকে তার ভুল স্বীকার করার অনুরোধ দেশটির বিশেষজ্ঞদের। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওইটা শহরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত 170টি আবাসিক ভবন। নিখোঁজ রয়েছে অন্তত একজন। বুধবার রাতে হঠাৎ আগুন ধরে যায় রাজধানী টোকিও থেকে 770 কিলোমিটার দূরের সাগোনোসেকি জেলার ওই শহরে। পরে ফায়ার সার্ভিসের 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে তা। যদিও আগুন লাগার কারণ এখনো স্পষ্ট করেনি দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আবাসিক এলাকা থেকে পাশের বনাঞ্চলেও আগুন ছড়িয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। এদিকে মুশফিকের ১০০তম ম্যাচ দেখতে মিরপুরে হাজির হন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। মুশফিককে নিয়ে নিজের মুগ্ধতার কথাও জানান তিনি। মুশফিকের ১০০তম টেস্ট, সো এটা অনেক বড় একটা উপলক্ষ। সো ওর খেলা নিজে বসে খেলা দেখা মাঠে, এটা অবশ্যই এটা আমি প্রাউড ফিল করি যে আর মুশফিকের যে অবদান বাংলাদেশ ক্রিকেটে, এবং সে আমার একটা পছন্দের খেলোয়াড়, যার জন্যই মাঠে আসা। প্রত্যেকটা খেলাই কিন্তু জেন্টলম্যানদের খেলা আমি মনে করি, ফুটবল ক্রিকেট। সো আমরা ফুটবলার হিসাবে সবসময় ক্রিকেটারদেরকে সবসময় সম্মান করি এবং প্রত্যেকটা খেলোয়াড়কে সম্মান করি। এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে ভারতের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়ে দারুণ উচ্ছ্বাসিত তরুণ মিডফিল্ডার কিউবা মিচেল গণমাধ্যমকে জানালেন কোচের থেকে টিপস পেয়েছেন প্রতিনিয়ত শেখার। হামজা সমিতদের সাথে একই ড্রেসিং রুমের সঙ্গী হতে পেরে গর্বিত তিনি। ভারতের বিপক্ষে জয়টাকে ভক্তদের জন্য উৎসর্গ করলেন তিনি। খুব শীঘ্রই ফিরতে চান কিংসের অনুশীলনে। As far as tips, I think just kind of like seeing them every day and the way they work and the way they do things, I think I can easily pick up stuff and learn from that. I think that the coach gave me a good tip. He just says just be learning all the time, keep watching the senior players and watch what they do, and come close over the past few games. We've come really close to achieving a win, and what a time to do it against India. I think it was a time to give back to the fans. Yeah, I'm fully fit now, so back to Kings, so hoping to get back to training as soon as possible and start playing some more games. শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/tv.c/ekhon।